আসসালামু আলাইকুম। দুর্ঘটনা এমন একটি বিষয় যার সাথে আসলে কারো কোনো হাত থাকে না। সাধারণত দুর্ঘটনা প্রকৃতির একটি নিদারুণ নিয়ম এবং বেশিরভাগ সময় দুর্ঘটনাসমূহ প্রকৃতির তার নিজস্ব ধারায় নিয়ম অনুযায়ী ঘটে থাকে। তবে দুর্ঘটনা ঘটার সাথে সময়ের বা প্রেক্ষাপটের একটি সম্পর্ক রয়েছে। এবং এই যে সময়কাল বা প্রেক্ষাপট, তার সাথে দুর্ঘটনা ঘটার যে সম্পর্ক সেটি কিন্তু সমাজ থেকে শুরু করে বিভিন্নভাবে নানা ধরনের আলোচনা সমালোচনার জন্ম দিয়ে থাকে। শুধু যে সমালোচনা বা আলোচনার জন্ম দেয় তা কিন্তু নয়, এই দুর্ঘটনা সময়ের সাপেক্ষে কিন্তু নানা ধরনের প্রশ্ন আমাদের মধ্যে জাগ্রত করে। ঠিক একই ঘটনা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটছে। অর্থাৎ দুর্ঘটনা এমন সময়ে সংঘটিত হয়েছে যেটি কিনা বাংলাদেশের সর্বোচ্চ একটি জায়গা, অর্থাৎ বাংলাদেশ সচিবালয়ে যে দুর্ঘটনা ঘটেছে আমি সেই দুর্ঘটনার কথা বলছি। যেখানে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর সকল প্রকার নথিপত্র সুরক্ষিত অবস্থায় থাকে এবং যেই জায়গা থেকে রাষ্ট্র কাঠামো পরিচালনার সকল প্রকার নীতি নির্ধারণ করা হয়। এখন প্রকৃতির যে নিদারুণ নিয়ম, সেই নিয়মকে কিন্তু আমরা কেউ ঠেকাতে পারবো না, অথবা সেই নিয়মের বাইরেও আমরা কেউ যেতে পারবো না। তবে প্রকৃতি এই যে ঘটনাসমূহ ঘটায়, সেই ঘটনা ঘটার জন্য যে সময়টা বেছে নেয়, সেই সময়টা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে এবং নানা ধরনের আপত্তি বিপত্তির জন্ম দিয়ে থাকে। এখন সচিবালয়ে যে ঘটনা ঘটলো, তাতে যে দুটি মন্ত্রণালয়ের সবথেকে বেশি ক্ষতি হলো বা আমরা সম্ভাব্য যতটুকু তথ্য জানতে পেরেছি, সেখানে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল ছাত্র আন্দোলন নেতারা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, তাদের দুইজনেরই কিন্তু সেখানে দপ্তর বন্টন রয়েছে। অর্থাৎ আমাদের যে ছাত্র আন্দোলনের ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম, তাদের দুজনের যে দপ্তরিক বন্টন রয়েছে বা মন্ত্রণালয়ের বন্টন রয়েছে, সেই দুটি মন্ত্রণালয় কিন্তু অগ্নিকাণ্ড বা দুর্ঘটনায় পতিত হয়েছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কিন্তু নানা ধরনের মতবাদ এবং মতাদর্শ তৈরি হচ্ছে। কেউ কেউ এটিকে কৃত্রিমতার সাথে জড়িয়ে ফেলছেন, আবার কেউ কেউ এর মধ্যে বিভিন্ন ধরনের রহস্য খুঁজে পাচ্ছেন। এখন পর্যন্ত কোনো প্রকার সঠিক তথ্য আমাদের যে সরকার রয়েছে, সেই সরকার থেকে কিন্তু আসেনি। তবে ইতিমধ্যে আমি যেভাবে বলেছিলাম যে নানা ধরনের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, তার মধ্যে বেশ কিছু প্রশ্নেরও কিন্তু জন্ম দিয়েছে। এর মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা জড়িত, তাদের মধ্যে শুধুমাত্র যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তাদের মন্ত্রণালয়ের কক্ষগুলোতে বা তাদের মন্ত্রণালয়ের যে বিভাজন রয়েছে, সেখানে কেন এই দুর্ঘটনা সংঘটিত হবে? এবং এই ব্যাপারে কিন্তু উপদেষ্টারা যাদের দাপ্তরিক বন্টন রয়েছে, অর্থাৎ আমাদের শ্রম উপদেষ্টা এবং আমাদের ডাক ও টেলিযোগাযোগ যেটি রয়েছে, তাদের ফেসবুক বার্তায় কিন্তু তারা বিভিন্ন ধরনের তথ্য ইতিমধ্যে ছড়িয়ে দিয়েছেন। কেউ কেউ বলছেন যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সন্ধান পেয়েছেন এবং সেই নথিপত্রগুলা পুড়িয়ে গেছে। আবার কেউ কেউ সেখানে বলছেন যে এটা আমাদেরকে বিতর্ক সৃষ্টি করার জন্য, জনগণের কাছে বিতর্কিক বানানোর জন্য একটি গোষ্ঠীর পরিকল্পনা বা প্ল্যান। এখন এটির পিছনে আসলে কি কারণ থাকতে পারে, সেটি এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে যে প্রশ্নটি উঠে এসেছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই ২ উপদেষ্টার ভবনে কেন আগুন লাগবে? এর পেছনে কি কারণ থাকতে পারে? অন্যান্য যে সকল উপদেষ্টারা রয়েছেন, তাদের কক্ষগুলোতে কেন আগুন লাগলো না? বা তাদের যে নথিপত্র রয়েছে সেগুলা কেন পুড়ে গেল না? এবং দ্বিতীয় যে প্রশ্নের জন্ম দিয়েছে সেটি হচ্ছে, অনেকেই এখানে আওয়ামী লীগকে দোষারোপ করছেন
এবং বলছেন যে আওয়ামী লীগের দোসররা এই কাজটি করেছে। দেখুন, আওয়ামী লীগের দোসর বলতে এখানে যাদের বোঝানো হচ্ছে, তারা হচ্ছেন সাধারণত দেশের যে সকল আমলারা রয়েছেন তাদেরকে। এমনিতেই সচিবালয়ে কিন্তু আমাদের যে বিসিএস ক্যাডাররা রয়েছেন, তাদের নিয়ে কিন্তু একটি সমালোচনা শুরু হয়েছে এবং তারা আন্দোলনের আল্টিমেটামও অনেকটাই দিয়েছেন তাদের দাবি-দাওয়া নিয়ে। তো রাজনীতিবিদেরা আসলে যে ফায়দা বিগত শেখ হাসিনার আমলে গ্রহণ করেছে, তার থেকে দ্বিগুণ বেশি কিন্তু ফায়দা গ্রহণ করেছেন আমলারা। মোটামুটি আমলারাই দেশ চালিয়েছেন এবং রাজনীতিবিদরা শুধুমাত্র প্রধান চেয়ারে বসে তাদের যে হুকুম দেওয়ার কথা সেই হুকুম দিয়েছেন। কিন্তু লিখিত আকারে এবং দাপ্তরিকভাবে যে সকল কর্মসূচি করা প্রয়োজন সেগুলো কিন্তু এই আমলারা যারা ছিলেন তারাই কিন্তু পরিচালনা করেছেন। এখন অনেকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে এই আমলা যারা ছিলেন তারা কিন্তু শেখ হাসিনার আমলেও ছিলেন, সুতরাং এগুলা তাদের কর্মকাণ্ড। এখন এই যে দুটি বিষয় বা দুটি প্রশ্ন, এই প্রশ্ন দুটি আসলে দুপাক্ষিকভাবে মতামত সৃষ্টি করলেও অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে কিন্তু প্রতিকূলতার মধ্যে ফেলছে। কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমি যদি দ্বিতীয় প্রশ্ন যেটি রয়েছে সেটির প্রেক্ষাপট আলোচনা করি, তাহলে আমলাদের উপর যে একটি চাপ প্রয়োগ করা হবে বা আমলাদের উপর যে অভিযোগটি এসেছে বা যে প্রশ্নটি এসেছে, সেটি যদি আমলারা খুব গুরুত্ব সহকারে নিয়ে নেন, তাহলে কিন্তু দেশ অনেকটাই অচল অবস্থায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে উপদেষ্টা, অর্থাৎ ছাত্র আন্দোলনের যারা উপদেষ্টা হয়েছেন, নেতৃত্ব দানকারী, তাদের দপ্তরে কেন আগুন লাগলো? এখন এই বিষয়টি যদি আমি সহজে বলি, তাহলে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে ব্যর্থতা রয়েছে, অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুজন উপদেষ্টা এখানে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন, তাদের ব্যর্থতা ঢাকতে এটি ষড়যন্ত্র হতে পারে। এবং ৩ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আওয়ামী লীগের উপর দোষারোপ। এটি বাংলাদেশের সুপ্রাচীন একটি ইতিহাস। যখন কোনো একটি রাজনৈতিক দল বিতাড়িত হয়, তখন অন্যান্য সকল রাজনৈতিক দল মিলে বা যারা ক্ষমতায় থাকে তারা সেই বিতাড়িত রাজনৈতিক দলের উপর দোষারোপ করে থাকে। এখন আওয়ামী লীগের যদি এইসব করার হতো, তাহলে আওয়ামী লীগ এখন করার জন্য সেই সময়টা বেছে নিত না। কারণ এখন যে সময়, সেই সময়ে আওয়ামী লীগ খুব ভালো করেই জানে যে এখন যেই কাজটি ঘটবে বা যেই কাজটি করা হবে সেটা দুর্ঘটনা হোক অথবা কোনো প্রাকৃতিক ঘটনাই হোক, দোষটা আওয়ামী লীগের ঘাড়েই পড়বে। সুতরাং আওয়ামী লীগ যদি এটা করার হতো, তাহলে তাদের যে স্পেসিফিক নির্দিষ্ট সময় ছিল, সেই সময় তারা করে নিত। কারণ দপ্তরে যেহেতু ইতিমধ্যে আমরা বিভিন্ন তথ্য মোতাবেক জানতে পারছি বা মতামত দেখতে পাচ্ছি যে দপ্তরে আওয়ামী লীগের দূষর বিদ্যমান রয়েছে। সুতরাং তারা সেই দূষরকে কাজে লাগিয়ে স্পেসিফিক যে টাইমটি, অর্থাৎ ৫ই আগস্ট পরবর্তী কিছু সময়ের ভিতরে তারা এই ঘটনাগুলো ঘটিয়ে ফেলতে পারত। কিন্তু এখন দেশের প্রেক্ষাপট অনুযায়ী আওয়ামী লীগ খুব ভালো করেই জানে যে, যে ঘটনাগুলো ঘটবে সেগুলোর দায়বদ্ধতা আওয়ামী লীগের উপর বর্তাবে। সুতরাং আমার মনে হয় না যে আওয়ামী লীগ এই কাজগুলো করে তাদের যে একটি গ্রহণযোগ্যতা দেশের মানুষের মধ্যে ফিরে আসছে বা তাদের যে একটি ভাবমূর্তি দেশের মানুষের কাছে তৈরি হচ্ছে, অথবা তাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার একটি ইচ্ছা বা আকাঙ্ক্ষা বাসনা আগামীতে রয়েছে, তারা সেটির উপর ভিত্তি করে এই ধরনের কর্মকাণ্ড করবে বলে মনে হয় না। এখন দেখা যাক সঠিক তদন্তের ভিত্তিতে আসলে কি উঠে আসে। আর আমি যে ৩ টি প্রশ্ন সাধারণত এখানে আলোচনা করলাম বা অগ্নিকাণ্ডের যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এগুলো কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের যে সকল মাধ্যমে হইচই সৃষ্টি হয় এসব বিষয় নিয়ে, সেগুলোতে উঠে আসা জনসাধারণ থেকে শুরু করে শীর্ষস্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দের মতামতকে ভিত্তি করে তৈরি করে আলোচনা। এখন তদন্ত সাপেক্ষে যদি সঠিক তথ্য বের হয়ে আসে, তাহলে এই আলোচনার হয়তোবা পরিবর্তন হতে পারে অথবা নতুন রূপে আলোচনার জন্ম দিতে পারে।